গাছের দিকে তাকালে তুমি দেখো সব পাতা কি নড়ছে একসঙ্গে? সব ডাল নড়ছে? সব পাতা নড়ছে? সব পাতা নড়ছে গাছের? কিছু পাতা নড়ছে না, কিছু পাতা নড়ছে। ভালো করে দেখে বলো। দেখো গাছের কোন একটা ডাল নড়ছে, ম্যাক্সিমাম পাতা নড়ছে, সব পাতা একবারে নড়ছে না। পুরো ঝড় যদি না হয় তাহলে সব ডাল সব পাতা কিন্তু নড়ছে না। তুমি তাকিয়ে ভালো করে অবজার্ভ করো যে গাছের দিকে তাকালে তুমি দেখো যে সব পাতা একই সময় নড়ছে না। আমরা যখন দেখি যে বাজ পড়ে তখন শুধুমাত্র গাছের জানলাটাকেই নড়তে দেখি। গাছের জানলাটাই বেশি নড়ে। ঘরের চেয়ার টেবিল হাড়ি কড়াই কি নড়ে? হ্যাঁ না, তাহলে প্রত্যেকটা কিছু না কিছু একটা ক্যারেক্টার আছে। সেই রকমই আজকে একটা সুন্দর খেলনা নিয়ে আমি তোমাদের দেখাবো, যেখানটা আমরা প্রকৃতির সঙ্গে আমরা ফিজিক্সটাকে মেলাতে চাইবো, ন্যাচারের সঙ্গে সায়েন্সটাকে আমরা মেলাতে চাইবো। খুব সুন্দর একটা খেলনা, যেটা আগে খুব দেখেছো অথচ ভাবতে পারোনি, সেইটা আমি আজকে এনেছি। এটা দেখাবার জন্য এটা একটা সুন্দর খেলনা, তাই না? এটা মাথাতে খুব সুন্দর আরাম হয়, তাই না? তো আমরা কে বললো? তুমি তোমার দিকে ক্যামেরাটা খোলো। তোমার এটা নিয়ে আমি কি করবো? এটা সবাই জানো বেশ একটা সুন্দর আরাম হয়, কিন্তু এটা আমি নিয়েছি শুধুমাত্র ফিজিক্স পড়ানোর জন্য। কি করবো এটা? সবাইকে দেবো নাকি? সবাইকে করতেই আসছে, তাই না? তো এটা যদি কোনো গার্জেন দেখছে হয়তো, গার্জেন তো মানে রেগে এই মুহূর্তে রেগে বোম হয়ে যাবে, পড়াতে গেছে না কি করতে গেছে, তাই না? ক্লাসের মধ্যে এটা তো অনলাইন হয়ে যাচ্ছে। দেখো তোমার চোখের জন্যই তো। আচ্ছা তুমি দেখো এখানে একটা বড় স্টিক দেখতে পাচ্ছ, ছোট স্টিক পাচ্ছ তো? আমি দেখো আমি বড় স্টিকটাকে টোকা মারছি, কে নড়ছে? শুধু বড়গুলো নড়ছে, দেখেছো? বড় স্টিকটাকে টোকা দিচ্ছি বলতে গেলে, দেখো বড় স্টিকটাকে টোকা দিচ্ছি, পাশাপাশি বড়গুলোই নড়ছে। আমি ছোটটাকে টোকা মারছি, দেখো ছোটটাকে যদি টোকা মারি শুধুমাত্র ছোটটাই নড়ছে, দেখেছো? ভাইব্রেশন হচ্ছে, নড়া মানে এটা নড়া, এটা তো নড়ছে, এটা টোকা মারলে হাতটাও নড়ছে, এটার জন্য নয়। তুমি দেখো ভালো করে
কে ভাইব্রেশনটা কার হচ্ছে দেখেছো শুধু ছোটগুলো দেখো নড়ছে দেখো বড়টা ছোটগুলো নড়ছে বড়টা যদি টোকা দিই কে নড়ছে বড়টা নড়ছে প্রত্যেকটা বড় তারের একই ডিজাইন করা আছে একই ডিজাইন তাহলে তাদের ফ্রিকোয়েন্সি সবারই একই প্রত্যেকটা বড় তারের একই রকমের ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা তারের ফ্রিকোয়েন্সি একই কম্পাঙ্ক একই সেই জন্য আমি যখন একজনকে নড়াচ্ছি এদের কম্পাঙ্ক যেহেতু এক তাহলে একজনের কম্পনের সঙ্গে আরেকজন ম্যাচ করে যাচ্ছে একজনের কম্পনের সঙ্গে আরেকজন ম্যাচ করে যাচ্ছে সেই জন্য সব বড়গুলো আমাদের নড়ছে সেই জন্য সব বড়গুলো নড়ছে যখন একটা ছোটকে আমি টোকা মারছি মানে কম্পন তৈরি করছি সব ছোটগুলো যেহেতু একই রকমই গঠন হয়ে আছে একই তারের একই রকম একই সাইজ তাহলে প্রত্যেকটা তারের ছোট তারের কম্পাঙ্ক একই সেই জন্য একটাকে টোকা মারা মাত্র কম্পনগুলো ম্যাচ করে যাচ্ছে সেই জন্য একবার টোকা মারছি কিন্তু কম্পন যেহেতু ম্যাচ করে গেছে সেই জন্য এটা বারবার কাঁপছে বারবার হচ্ছে এইটাকে আমরা কি বলি অনুরণন বলি এটাকে আমরা বলি অনুরণন বুঝতে পেরেছো মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেছে আগের দিনে তুমি দেখবে মাকা বা এই নদীগুলো ছোট ছোট নদীগুলো ব্রিজগুলো দেখবে শুধু একটা একমুখী মানে কি একটি গাড়ি গেলে ওই দিক থেকে গাড়ি আর পাশ দিতে পারবে না তুমি দেখবে আমাদের রথতলা ব্রিজ একমুখী দেখবে একটা গাড়ি গেলে অন্যদিকে গাড়ি দাঁড়িয়ে থাকে ব্রিজের মধ্যে এরকম বেশি জনকে চলতে দেওয়া হতো না কেন হতো না যখন একসঙ্গে সবাই চলবে একই মুখী যদি চলে তাহলে সকল লোকের বেশিরভাগ লোকেরই বাম পাটা একসঙ্গেই পড়ছে বেশিরভাগ লোকেরই ডান পাটা একসঙ্গে পড়ছে তার ফলে কি হচ্ছে বাম পা ডান পা বেশিরভাগই ম্যাচ করতে করতে আমাদের ব্রিজটাও কাঁপে
এই ব্রিজটা যখন কাঁপছে তার মানে একটা কম্পন শুরু হচ্ছে। কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিজেরও একটা কম্পন, নিজের কম্পন আছে। যখন দুটো কম্পন ম্যাচ করে যাবে তখন ব্রিজটা আরো বেশি কম্পাঙ্ক নিয়ে নড়তে থাকবে। বুঝে গেছেন? সেই জন্য তখন ব্রিজটা ভেঙে যাওয়ার চান্স আছে। সেই জন্য আমাদের পূর্বে অনেক আগে কোনো প্যারেড মার্চ পাস্ট ব্রিজের উপরে করতে দেওয়া হতো না। আমাদের ছাদে মার্চ পাস্ট করতে দেওয়া হয় না। ছাদে আমাদের এই 50 জন স্টুডেন্ট যদি একসঙ্গে আপ ডাউন করো, মানে লেফট রাইট যদি করো, তাহলে কি হবে? লেফট রাইট করছো, ব্রিজটা আমাদের ছাদটা কি হবে? কাঁপতে থাকবে। এই ছাদটা যখন কাঁপতে থাকবে, যদি ফ্রিকোয়েন্সি, ছাদের একটা নিজস্ব, সব জিনিসের নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় তবে ছাদটা ক্র্যাক হয়ে যেতে পারে, ছাদটা ভেঙে যেতে পারে। সেই জন্য তুমি দেখেছো ছাদের উপর দুজন লাফালে, বাঁদর লাফালে ছাদটা এমনি কাঁপে। আমরা ফিল করেছি তো? ছাদটার উপরে দু তিনজন একটু জোর পা ফেলে যদি চলে যায় তাহলে আমরা দেখেছি যে ছাদটা কাঁপছে। এইরকম যদি 40-50 জন একসঙ্গে প্যারেড করে তাহলে ছাদটা কাঁপতে থাকবে। যদি ছাদের নিজের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে যায়, যেমন আমার এটা, আমি এটাকে কাঁপাচ্ছি কিন্তু এইগুলো ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, সেই জন্য এটার মধ্যে রেজোনেন্স তৈরি হচ্ছে। রেজোনেন্স বা অনুরণন, আমরা বাংলায় বলি অনুরণন, আর ইংলিশে কি বলি? রেজোনেন্স। রেজোনেন্স তৈরি হয়ে গেল। রেজোনেন্স তৈরি হয়ে গেলে তার নিজস্ব ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি গুণে দুলতে থাকবে, তখন তার মধ্যে ছাদে ক্র্যাক হয়ে যাওয়া, ব্রিজ ফেটে যাওয়া, এই ঘটনাগুলো ঘটবে। সেই জন্য এই সুন্দর খেলনাটা দিয়ে আমি তোমাদের রেজোনেন্সটা শেখাবার চেষ্টা করলাম। তাহলে এই খেলনাটার অ্যাকচুয়ালি গুরুত্বটা কোথায়? রেজোনেন্স আমরা শেখাচ্ছি। এখানে এটা বুঝতে পেরেছো? তুমি বলো, বলো তুমি কি বুঝলে? তাহলে তুমি রেজোনেন্সটা শিখতে পারলে তো? আমরা যদি রেজোনেন্সটা বই থেকে পড়তাম আর প্র্যাকটিক্যালি দেখছি তাহলে আমাদের স্কিলটা বাড়ছে তো? স্কিল বাড়ছে। দেখো আমাদের কগনিটিভ ডোমেন, যেটা বৌদ্ধিক বিকাশ, যেটা আমরা বই পড়ে শিখি, বুদ্ধির বিকাশ হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিলটা ইম্পর্টেন্ট। যেটা আমাদের 2020 আমাদের যে 2020 যেটা আমাদের শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের শুধুমাত্র কগনিটিভ ডোমেন বাড়ালে হবে না, মানে বৌদ্ধিক বিকাশ বাড়ালে হবে না, সঙ্গে সঙ্গে স্কিলটা ইম্পর্টেন্ট। সেই স্কিলটা ইম্পর্টেন্টের জন্য আমরা এই যে পরীক্ষাগুলো দেখাচ্ছি, যাতে স্কিলটা আরও বেশি ডেভেলপ হয়। তাহলে আমরা পড়ে নিলে আমরা পড়া হতো, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি দেখার সঙ্গে সঙ্গে আমাদের শেখা হচ্ছে। তুমি কি বুঝলে বলো? আচ্ছা তোমার কাছে, তুমি তো এটা দেখার চেষ্টা করছিলে, বলো তুমি বলো তোমার কেমন লাগলো? যেটা তুমি আগে মনে করছিলে সেটা তোমার মনে তো হলো না, পড়াটাই হলো। বুঝতে পেরেছো? নাম বলো। ওকে, আর কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, কারো কিছু কমেন্ট আছে তোমার? বলবে তুমি? তুমি কিছু বলবে? বলবে না? বলো। কি বলবে বলো? কিছু বলার নেই? বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ। জয় বিজ্ঞান।